হ্যালো, গুড আফটারনুন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে যে ডিবেটটা বলতে চাচ্ছি, আমার যদিও বাংলা ভাষায় এত দখল নেই, তবুও বাংলা ভাষার মাধ্যমে আমি বলার চেষ্টা করব, যাহাতে বাংলাদেশের যত সব রাজনৈতিক দল আর যত সব সেটলার আছে বা আছেন, ওনারা যে পার্বত্য চট্টগ্রামের লোকেরা আদিবাসী নয়, এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা যদি আদিবাসী ডিমান্ড করে, ওরা বাংলাদেশের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আছে সে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে শেষ করার চেষ্টা করছে বলে যারা অভিযোগ আনে, সেই অভিযোগটা খণ্ডন করার জন্য আমি আজকের প্রেজেন্টেশনটা করছি। আমি আজকের প্রেজেন্টেশনটা এজন্যও করতে চাই যাহাতে আমাদের যে আদিবাসী সম্প্রদায়গুলো পার্বত্য চট্টগ্রামে এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় রয়েছে, তারা যাতে আদিবাসী কারা সে নিয়ে প্রশ্ন উঠলে নিজেদের যে যুক্তিটা আছে, যে বক্তব্যতা আছে, সেটা তুলে ধরতে পারেন। আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি পার্বত্য নিউজে দেখতে পান, বা পার্বত্য চট্টগ্রামের যত সব নিউজ পেপার আছে যেগুলো স্যাটেলাইটরা চালায়, আপনারা দেখতে পান কি ওখানে বাংলাদেশের যত সব পলিটিশিয়ান আছে, সেগুলো সালাউদ্দিন কাদের চৌধুরী হোক, রহুল রিজভী হোক, তারেক জিয়া হোক, বা অনেক যে মেইন স্ট্রিম পলিটিশিয়ান আছে, ওরা সবসময় একটা প্রশ্ন করছে, পার্বত্য চট্টগ্রামের লোকেরা আদিবাসী নয়, আর পার্বত্য চট্টগ্রামের লোকেরা যদি আদিবাসী হয় তাহলে আমরা কি প্রবাসী, পরবাসী? আর পার্বত্য চট্টগ্রামের লোকেরা যদি আদিবাসী ডিমান্ড করে, তাহলে ওরা এই বিষয়টা তুলে ধরতে চায় কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা কোনো একটা চক্রান্ত করে বাংলাদেশের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটা আছে ওইটা শেষ করে দিতে চাইছি। আমি শুধু এটা বলতে চাই কি বাংলাদেশের যে সব পলিটিশিয়ান এবং যেসব স্যাটলার এই ব্যাপারে লেখাপড়া করেন, তারা বাংলাদেশের নিজের হিস্ট্রি, নিজের ইতিহাস সম্পর্কে জানেন না, বাংলাদেশে কী ধরনের আইন আছে সেটা নিয়ে জানেন না। আর যত সব লোক এইসব ইস্যু নিয়ে বলে, ওরা দেশের অখণ্ডতাকে খণ্ড করার চেষ্টা করছে। আমি এই ব্যাপারে বলতে চাই কি আদিবাসী যে শব্দটা আছে, আদিবাসীটা শব্দটা কোনো বাংলাদেশের বিদেশ থেকে আনা শব্দ নয়, এটা একটা বাংলা ভাষায় ইউরোপিয়ান, মানে বাংলা ভাষার অরিজিন। আদি হচ্ছে অরিজিনাল, বাসী হচ্ছে সেটলার। তো এই আদিবাসী যে শব্দটা আছে এটা সংস্কৃত অরিজিন, পুরো ভারতীয় উপমহাদেশেই প্রযোজ্য, যেগুলো সংস্কৃত অরিজিন। অবশ্যই এটা আলাদা একটা বিষয়, বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিদ্বেষী মনোভাব সৃষ্টি করার পরে কি ভারত বললেই মনে হয় যেন বাংলাদেশের যত সব বাঙালি মুসলমান আছেন ওরা বাংলা ভাষাকে স্বীকার করতে চায় না। যদি সম্ভব হয়তো অনেকে উর্দু বা আরবিক বলে নিজের আইডেন্টিটি ডেভেলপ করত, কিন্তু সে তার অর্থ হচ্ছে যে বাংলাদেশের, বাংলা ভারতীয় উপমহাদেশের যে একটা ট্রেডিশন রয়েছে, যে একটা হিস্ট্রি রয়েছে, সে তাকে মেনে নেওয়া। যদি কোনো একটা জাতির লোক, কোনো একটা দেশের লোক একটা জায়গায় রয়েছে, সেজন্য সে হিসাবে ওনারা ওই জায়গার ইন্ডিজিনিয়াস পিপলস, যদি সেটা বাংলাদেশের যেসব পলিটিশিয়ান আছে ওরা মনে করেন, আমি মনে করি সেটা একেবারে মিথ্যা ন্যারেটিভ। তার কারণ হচ্ছে, যদি তাই হয়ে থাকে, বাংলাদেশের বাঙালি মুসলমানরা যদি নিজেদেরকে বাংলাদেশের আদিবাসী হিসেবে ডিমান্ড করে, তাহলে তো জার্মানিতে জার্মানরাই আদিবাসী হবে, ইংল্যান্ডে ইংলিশরা আদিবাসী হবে, ফিনল্যান্ডে ফিনিশরা হবে, জাপানে জাপানিজরা হবে। কিন্তু ইন্ডিজিনিয়াস পিপল যে শব্দটা আছে, সেই শব্দটার অর্থ কি কোনো একটা দেশে
বা কোনো একটা জাতির লোক ওখানে থাকলে ওদেরকে ইন্ডিজিনিয়াস বলা হবে, সেই অর্থটা কিন্তু ইউএন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস সের মিনিং নয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি আদিবাসী ডিমান্ড করে, আদিবাসী ডিমান্ড করলে এখানে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এখানে একটা নতুন একটা কিছু করার সৃষ্টি করার প্রচেষ্টা আছে। সেটা যদি হয়ে থাকে, সেটার যে ধারণা ওইটাও একেবারে মিথ্যা। কারণ ইউএন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস কখনো কোনো দিন একটা ডিক্লারেশন অ্যাডপ্ট করে না যে তাকে দিয়ে কি যতগুলো দেশ রয়েছে ওদের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করবে। এটা ঠিক কি জাতিসংঘের মধ্যে কিছু কিছু টেরিটরিজগুলো রয়ে গেছে যেগুলো ইউএন ডিক্লোনাইজেশন কমিটি, যেমন ইস্ট তিমোর আগে ছিল ওয়েস্টার্ন সাহারা, এখনও ইউএন ওই সব কলোনিগুলোকে ডিক্লোনাইজ করার জন্য লিস্টে আছে। তো যেসব ডিক্লোনাইজেশন কমিটি আছে, সেই ডিক্লোনাইজেশন কমিটিতে যে লোক রয়েছে, যে দেশ রয়েছে, ইন্ডিজিনিয়াস পিপলসদের নিয়ে কোনো সম্পর্ক নেই। অনেকেই এইটা স্পেশালি সরকারিভাবে ব্যাখ্যা করতে চান কি ইন্ডিজিনিয়াস পিপলস শুধু ইউরোপিয়ান কলোনাইজেশনের সাথে যুক্ত। 1492 সাল থেকে যে কলম্বাস ভারতে আসার সময় ইউনাইটেড স্টেটসে পৌঁছে গিয়েছেন এবং পুরো ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলেশিয়াতে যে ইউরোপিয়ান কলোনাইজেশন শুরু হয়েছে, ইন্ডিজিনিয়াস পিপলস কনসেপ্ট ওখান থেকে শুরু হয়েছে। সেটাও একেবারে মিথ্যা। যদি সেটা মিথ্যা হতো তাহলে যে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো রয়েছে, অ্যাটলিস্ট ফিনল্যান্ড, সুইডেন আর নরওয়েতে যে সামি ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে, তাদেরকে ইন্ডিজিনিয়াস পিপলস হিসাবে ইউরোপিয়ান লোকেরা স্বীকার করতো না। তো ইন্ডিজিনিয়াস পিপলসের মিনিং কিন্তু এটা নয় কি ওখানে ইউরোপিয়ান কলোনাইজেশন হয়েছে, বা কোনো একটা জায়গায় বা কোনো একটা দেশে একটা জাতি বা এক ভাষার লোক রয়েছে, ওরা ওখান চিরকাল থেকে আসে বলে ডিমান্ড করছে ওরা ওখানে ইন্ডিজিনিয়াস। সেই মিনিংয়ের অর্থে ইন্ডিজিনিয়াস পিপলস ইউএন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস বুঝায় না। ইউএন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস যেটা বুঝায় সেটা হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কতগুলো গ্রুপ রয়েছে যাদের প্রি কলোনাইজেশনের আগের থেকে বা পোস্ট কলোনিয়াল, প্রি মডার্ন বা পোস্ট মডার্ন যেসব সোসাইটিগুলো রয়েছে, ওদের মধ্যে একটা নিজস্ব জায়গা রয়েছে। ধরেন চিটাগং ট্র্যাক্টস, নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে। এসব যে ছোট ছোট জনগোষ্ঠীগুলো পৃথিবীতে রয়েছে, ওরা যে মেইন স্ট্রিম কমিউনিটিগুলো রয়েছে, ওদের কালচারালি ইনফ্লুয়েন্স হয়ে বা বিভিন্নভাবে আক্রান্ত হয়ে যে পৃথিবী থেকে মানে নিজের অস্তিত্ব, ডিস্টিংক্ট আইডেন্টিটি, বৈচিত্র্যতা, ডাইভার্সিটি হারিয়ে ফেলছে, ওই সব প্রোটেকশন করার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য যে জাতিসংঘের যে ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস আছে, সেটা উদ্দেশ্য বা ইন্ডিজিনিয়াস পিপলস যে সংজ্ঞা মিনিং হচ্ছে সেটা। বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই কি আজকাল হয়তো আমরা কয়েক বছর আগে বা লাস্ট 2 দশক ধরে পার্বত্য চট্টগ্রামে বা বাংলাদেশে আদিবাসী দিবস পালন করছি। এর আগে সামরিক শাসনের আমলে তো এই ধরনের প্রোগ্রাম করতে পারতো না। তাহলে কি বাংলাদেশে ইন্ডিজিনিয়াস শব্দটা নিয়ে কোনো বিভেদ হয়নি? বাংলাদেশের আইন কানুনে কী লেখা আছে সে বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আন্তর্জাতিকভাবে ইউএন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল 2007 সনে জাতিসংঘ অ্যাডপ্ট করেছিল। এর আগে জাতিসংঘের মধ্যে যে প্রথম আন্তর্জাতিক চুক্তি বা ইন্টারন্যাশনাল ডিক্লারেশন আছে সেটা হচ্ছে ILO কনভেনশন নাম্বার 107 on indigenous and tribal peoples. ILO convention on the right on indigenous and tribal peoples in independent countries যেটা আছে সেটা তো 1972 সালে বাংলাদেশ সরকার র্যাটিফাই করেছে,
এবং স্বীকার করেছে কি বাংলাদেশে ইন্ডিজিনিয়াস পিপলস আছে, সেটা ইউএন ডিক্লারেশন অ্যাডপ্ট হওয়ার অলমোস্ট 50 বছর আগে 1957 সালে সেটা অ্যাডপ্ট হয়। তো সেটা যদি 1957 সালে অ্যাডপ্ট হয়ে থাকে আর 2000 যে 7 সালে যে ইউএন ডিক্লারেশন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল এসেছে, 50 বছর আগে যে চুক্তিটা অ্যাডপ্ট হয়েছে সেই চুক্তিটা বাংলাদেশ সরকার স্বীকার করেছে এবং মেনে নিয়েছে কি বাংলাদেশে ইন্ডিজিনিয়াস পিপলস আছে। সেকেন্ড কথা হচ্ছে ইন দ্য ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস 2007 সালে অ্যাডপ্ট করার আগে জাতিসংঘকে অনেক স্টাডি করতে হয়েছিল এবং প্রথম স্টাডি হয়েছিল 1971 সালে সাব কমিশন অন হিউম্যান রাইটস। ইকুয়াদরের একজন এক্সপার্ট মার্টিনেস কোবো নামে যিনি ছিলেন, ওনাকে যে ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে ওদের মধ্যে বা ওদের বিরুদ্ধে কী ধরনের রেশিয়াল ডিসক্রিমিনেশন হয় সেটা আলোচনা বা স্টাডি করার জন্য অথরাইজ করেছিলেন। সেই স্টাডির অনেক রিপোর্ট এসেছে। ওই স্টাডি যখন 1972 সাল থেকে শুরু হয় তখন উনি মার্টিনেস কোবো পৃথিবীর বিভিন্ন সরকারকে চিঠি লেখেন কি আপনাদের দেশে ইন্ডিজিনিয়াস পিপলস আছে কি নাই সে ব্যাপারে জবাব দেন। এশিয়া রিজিয়ন থেকে দুইটো দেশ জবাব দিয়েছিল, একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে বাংলাদেশ, যারা স্বীকার করেছে কি নিজেদের মধ্যে বা নিজেদের এই দুটি দেশের মধ্যে ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে। তো বাংলাদেশ সরকার স্বাধীনতার পরপর জাতিসংঘকে যে প্রথম জবাব দিয়েছিল মার্টিনেস কোবোর স্টাডিতে, সেখানে স্বীকার করেছে যে ইন্ডিজিনিয়াস পিপলস বাংলাদেশে রয়েছে। এরপরে মার্টিনেস কোবোর স্টাডি নিয়ে 1982 সালে ওয়ার্কিং গ্রুপ অন ইন্ডিজিনিয়াস পপুলেশন সৃষ্টি হয় এবং সেখান থেকে পার্বত্য চট্টগ্রামের লোক 1982 সাল থেকে এখন পর্যন্ত পার্টিসিপেট করে আসছে কি আমরা ইন্ডিজিনিয়াস পিপলস। তো সেটা গেল আন্তর্জাতিক ক্ষেত্রে। আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখতে পাই তো বাংলাদেশ তো 1971 সালের স্বাধীন দেশ, কিন্তু 1971 সালের আগের থেকে আমরা যদি আইন দেখি, এক সময় বাংলাদেশ সবাই জানে কি ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ছিল। তো ব্রিটিশ ইন্ডিয়ার একটা যে পুরনো আইন ছিল সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার যে একটা পুরনো আইন ছিল সেটা হচ্ছে বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন 1873। সে যে 1873-তে যেটা এখনো মানে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচলের প্রযোজ্য, যার মাধ্যমে আপনি যদি ইন্ডিজিনিয়াস হিলম্যান না হন ওখানে গেলে যে ইনার লাইন পারমিট নিতে হয়। পার্বত্য চট্টগ্রাম 1873 সালে বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন দ্বারা পরিচালিত হতো। 1900 সালে সেটা 1900 রেগুলেশন এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে কি বাংলাদেশ সরকার এই যে আইন এনেছে 1984 সালে, আমি এখানে আসার আগে দিয়েছি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এনেছে। এই অর্ডিন্যান্সের একেবারে লেখা আছে সেটা হচ্ছে কি ইন্ডিজিনিয়াস হিলম্যান সেকশন 27 যেটা আছে, ইন্ডিজিনিয়াস হিলম্যান খাগড়াছড়ি, রাঙ্গামাটি আর বান্দরবান ডিস্ট্রিক্টে তাদেরকে অনেক ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় না। তো সেটা 1984 সালে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আনা হয় এবং সেই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ব্রিটিশ আমল থেকে চলে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশের আইনের মধ্যে ইন্ডিজিনিয়াস পিপলস কারা সেটা অলরেডি আইডেন্টিফাই করা আছে। তবুও নিজেদের দেশের যে একটা আন্তর্জাতিক চুক্তি রয়েছে সেটা হচ্ছে আইএলও কনভেনশন নাম্বার 107 ইন্ডিজিনিয়াস আর ট্রাইবাল পিপলসদের, যেটা বাংলাদেশ র্যাটিফাই করেছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, চিটাগং ট্যাক্স রেগুলেশন, আরও কত ধরনের দেশের মধ্যে আইনে ইন্ডিজিনিয়াস শব্দটা লেখা আছে। তবুও বাংলাদেশ সরকার এসব স্বীকার করতে
লিগ্যালি স্বীকার করলেও অনেক পলিটিশিয়ান স্পেশালি সেটলাররা স্বীকার করতে চায় না। সেটলাররা তো অনেকেই জিয়াউর রহমানের কথা বলেন। জিয়াউর রহমানের সময় সেটলারদের পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট দেওয়ার আগে যে অফিসিয়াল নির্দেশগুলো দেওয়া হয়েছিল, যেগুলো ডাইরেকশনগুলো দেওয়া হয়েছিল, সেগুলো তো পরিষ্কারভাবে লেখা আছে কি সেটলারদের ওখানে সেটেলমেন্ট দেওয়া হবে, কারণ পার্বত্য চট্টগ্রামের 1900 রেগুলেশন অনুযায়ী ওরা তো ওখানে যেতে পারেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকার স্বীকার করেছে আইএলও কনভেনশন 107-এর মাধ্যমে, আর প্রতি বছর যে পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে ওখানে পাঠিয়ে কি আমাদের দেশে ইন্ডিজিনিয়াস পিপলস আছে। পার্বত্য চট্টগ্রামের বাদে দেশের যতগুলো আইন রয়েছে সে আইনগুলোতেও বাংলাদেশ সরকার স্বীকার করেছে কি পার্বত্য চট্টগ্রামে ইন্ডিজিনিয়াস পিপলরা অন্যান্য যে লোকগুলো রয়েছে ওই দিক থেকে বা ওই লোকগুলো থেকে আলাদা। তারপর আজকে যদি বাংলাদেশ সরকার বলে কি আমাদের দেশে কোনো ইন্ডিজিনিয়াস পিপলস নেই, ইন্ডিজিনিয়াস পিপলস মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কোনো একটা অখণ্ডতা নিয়ে আসা, সেটা একেবারে মিথ্যা প্রোপাগান্ডা। সেটা পার্বত্য চট্টগ্রামের লোকেদের বা বাংলাদেশে যতগুলো লোক আছে ওদের যে একটা আলাদা সংস্কৃতি, আলাদা যে বৈচিত্র্যতা রয়েছে সেটাকে স্বীকার না করে তাদেরকে ধর্মান্তরের মাধ্যমে তাদের আইডেন্টিটিকে স্বীকার না করে মানে জাতীয় যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বগুলো শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। তো সেটা যদি হয়ে থাকে, আমি বলতে চাই যদি ইন্ডিজিনিয়াস পিপলস যে বাংলাদেশের পলিটিশিয়ানরা রাজনীতিকবিদরা বলেন, স্পেশালি ন্যাশনাল রাহুল রিজভী বা সালাউদ্দিন কাদের চৌধুরী আরও অন্যান্য এনসিপির লোকেরা, আমি শুধু বলতে চাই এশিয়াতেও অনেক দেশ আছে যেগুলো নিজেদের দেশে ইন্ডিজিনিয়াস পিপলস আদিবাসীদের স্বীকার করেছে। আমি কালকে পোস্টের মাধ্যমে দিয়েছি কি 8 তারিখ ভারত সরকার একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে কি ভারতের যতগুলো শেডিউল্ড ট্রাইবস রয়েছে সেগুলো আন্তর্জাতিকভাবে যে ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে ওদের একটা অংশ। আমি বলে দিয়েছি কি সিটিজেনশিপ রাইটস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পার্লামেন্টে পেশ করছিল ভারত সরকার, ওখানে নর্থ ইস্টের যে উত্তর পূর্ব ভারতের যে ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে সেগুলোর যে একটা আলাদা ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে সেটা স্বীকার করেছে। সেটা হচ্ছে ভারতের ক্ষেত্রে। আমাদের পাশে যে নেপাল রয়েছে, তো নেপালেও যারা ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে তাদেরকেও ইন্ডিজিনিয়াস পিপলস স্বীকার করা হয়েছে। আপনারা যদি একটু দূরে সাউথ ইস্ট এশিয়াতে যান, সাউথ ইস্ট এশিয়াতেও ফিলিপিন্সে যে ইন্ডিজিনিয়াস পিপলস রাইটস অ্যাক্ট আছে ইপরা, সেটা 2007 সালে ফিলিপিন্সের পার্লামেন্ট স্বীকার করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যেসব বাংলাদেশের পলিটিশিয়ান এবং যেসব সেটলার আদিবাসী শব্দকে নিয়ে প্রশ্ন তুলছে, তাহলে কি নেপালে কলোনাইজ হয়ে গেছে? নেপাল ইন্ডিজিনিয়াস পিপলস স্বীকার করে কি টুকরো টুকরো হচ্ছে? ইন্ডিজিনিয়াস পিপলসদের স্বীকার করা কি দেশের অখণ্ডতার বিষয়ে প্রশ্ন তোলা? তাহলে সেটা ভারতের ক্ষেত্রে ফিলিপিন্সের ক্ষেত্রে তো প্রযোজ্য হতো। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হচ্ছে একটি দেশের যারা নেতা আছে তারা নিজেদের দেশে যে বৈচিত্র্যতা আছে সেটাকে স্বীকার করতে চান কি না, আর যদি স্বীকার করতে চান সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চান কি না। আমি মনে করি বাংলাদেশের যে আইনগুলো রয়েছে, 900 রেগুলেশন বললাম, ইনকাম ট্যাক্স অ্যাক্ট বললাম, এর আগে
যে 1873 বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন যেটা আছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1921, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সিএইচটির যে পুলিশ রেগুলেশন 1882, কত ধরনের আইন দেখেন তখন থেকে প্রচলিত, তখন থেকে অলমোস্ট অন্তত লাস্ট 200 বছর ধরে বাংলাদেশের এই ধরনের আইনে এটা স্বীকৃত পাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের লোকেরা, ইন্ডিজিনিয়াস পিপলস, যেটা আগের দিনে বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল কমিউনিটিতে গিয়ে আইএলও কনভেনশন নাম্বার 107 সাইন করে অ্যাকসেপ্ট করেছে আর এখনও করছে। আপনারা হয়তো জানেন না কি বাংলাদেশ সরকার যেসব পলিটিশিয়ান আজকে আদিবাসী শব্দকে মানছে না, আদিবাসী শব্দ নিয়ে মিথ্যা প্রচার করছে, আদিবাসীদের বিরুদ্ধে একটা নেগেটিভ গড়ে তুলছে, এসব পলিটিশিয়ান যখন অন্যান্য দেশগুলোর সাথে যায়, সেটা ডেনমার্ক গভর্নমেন্ট হোক, নরওয়েজিয়ান গভর্নমেন্ট হোক, ব্রিটিশ গভর্নমেন্ট হোক, ইউএস গভর্নমেন্ট হোক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, ইউএনডিপি হোক, ওখানে গেলে যদি ইন্ডিজিনিয়াস পিপলস কনসেপ্টটা অ্যাকসেপ্ট না করে তাহলে তাদেরকে টাকা দেওয়া হবে না। সেই সময় কিন্তু ইন্ডিজিনিয়াস পিপলস শব্দকে অ্যাকসেপ্ট করে। পার্বত্য চট্টগ্রামে যতগুলো প্রজেক্ট চলছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি অস্ট্রেলিয়ান হাই কমিশন, কেনেডিয়ান হাই কমিশন, ডেনমার্ক এম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউএনডিপি যে গতকালকে স্টেটমেন্ট দিয়েছে, ওইসব স্টেটমেন্টে দেওয়া আছে কি কী ধরনের প্রজেক্ট পার্বত্য চট্টগ্রামে ইমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে বোঝা যায় যখন টাকা নেওয়ার সময় আছে তখন কিন্তু ইন্ডিজিনিয়াস পিপল শব্দটা অ্যাকসেপ্ট করে কন্ট্রাক্টটা সাইন করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি রাজনৈতিক ডিসকাশনে আছে সেখানে দেখতে পাবেন কি পার্বত্য চট্টগ্রামের যেসব সম্প্রদায় সমুদায় রয়েছে ওদেরকে কোণঠাসা করার জন্য আদিবাসী শব্দকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে। তাহলে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা কোথায়? এই আদিবাসী শব্দ নিয়ে 2025 সালে এত বেশি আওয়াজ উঠছে কেন? সে তার কারণ হচ্ছে কি বাংলাদেশে যে একটা এক্সট্রিম মৌলবাদ যেটা গড়ে উঠতেছে, সেই মৌলবাদের প্রতিফলন হচ্ছে কি ইন্ডিজিনিয়াস পিপলস পার্বত্য চট্টগ্রামে আপনাদের কোনো জায়গা নেই। তো যেসব কথা আছে বা আসতেছে সেখানে দেখতে পাবেন কি পাহাড়িদের বিরুদ্ধে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা আদিবাসী স্বীকার করব না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি পার্বত্য চট্টগ্রামে এবং বাংলাদেশে নূতন করে একটা নেরেটিভ দাঁড় করা হচ্ছে। সেই নেরেটিভের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের যে একটা বৈচিত্র্যতা রয়েছে, ওদের যে একটা আত্মনিয়ন্ত্রণাধিকারের অধিকার রয়েছে, এসবগুলো শেষ করে দেওয়া হবে। তো সেটা আমরা দুটো জায়গাতে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল প্রাইজ পেয়েও অনেক লোক সিভিল সোসাইটি থেকে এসেও কনস্টিটিউশনাল রিফর্ম প্রসেসে পার্বত্য চট্টগ্রামের লোকদের কোনো স্বীকার করেনি। আর যারা ইন্টারিম গভর্নমেন্টের বাইরে আছে, স্পেশালি বিএনপি, জামাতে ইসলামের পজিশন তো সবাই জানে, স্পেশালি বিএনপি, তারা বলছে কি আদিবাসী শব্দটা তারা অ্যাকসেপ্ট করবে না। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে, এসব যে নেগেটিভ দাঁড় করছে, এটাতে প্রমাণ হচ্ছে কি নতুন যে সরকার আসবে বা
ইলেকশনের পরে যে সরকার আসবে সেই সরকারের অধীনে পার্বত্য চট্টগ্রামে যেসব জাতিসত্তা আসে তাদের কোনো অধিকার থাকবে না। পার্বত্য চট্টগ্রামের যে অ্যাকর্ড আছে সেটা তো অনেক আগেই শেষ করে দিয়েছি, মানে হাইকোর্ট জাজমেন্টের মাধ্যমে, যেটার এখনো বিচার বা রায় সুপ্রিম কোর্ট থেকে আসছে না। তো আমি বলবো, যদিও বাংলাদেশের ইতিহাসে আদিবাসী শব্দটা প্রাচীনকাল থেকে আছে, আদিবাসী শব্দটা, ইন্ডিজিনিয়াস পিপল শব্দটা ব্রিটিশ আমল থেকে বিভিন্ন আইনে আছে। আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপল শব্দটা বাংলাদেশের বিভিন্ন আইনে স্বাধীনতার 1971 সালে স্বাধীনতার পর অ্যাকসেপ্ট করা হয়েছে। কিন্তু যে নূতন বাংলাদেশ 2024 সাল আছে, পরে যে নূতন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই নূতন বাংলাদেশে আমার মনে হয় আর আদিবাসীদের কোনো জায়গা নেই। মনে হচ্ছে যে আদিবাসী শব্দগুলো শুধু বাংলাদেশের আইনের ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে একটা ইতিহাস হয়ে থাকবে। তো সেই বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের লোকেরা যদি দাঁড়িয়ে উঠতে না পারে তাহলে তারা কোনো অধিকার পাবে না। এবং আজকে যদি কেউ পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকায় বা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আদিবাসীর স্বীকৃতি নিয়ে ডিমান্ড করছে, আপনারা মনে রাখবেন সেটা অনেক আগে যেগুলো বাংলাদেশের সরকারগুলো স্বীকৃতি দিয়েছিল সেটা ফেরত পাওয়ার জন্য আন্দোলন চলছে। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের এবং বিভিন্ন এলাকার গারো, খাসিয়া, সান্টাল যেসব কমিউনিটি আছে, ওরা যা ডিমান্ড করছে সেটা কোনো নতুন জিনিস নয়, সেটা হচ্ছে পুরনো জিনিস। এবং সেই পুরনো জিনিসের বা পুরনোভাবে যে সব অধিকার দিয়ে হয়েছিল সেগুলো একেবারে নিচ্ছিন্ন করা হচ্ছে। এবং সে বিষয়ে বা সে থাকে ধরে যদি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নেতৃত্ব দিতে পারে না, তাহলে অন্যান্য জায়গায় যত সব আদিবাসী কমিউনিটি রয়েছে তাদের পক্ষে সেই নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। তো সেজন্য আমি আজকে যেটা বলে দিচ্ছি কি, যত সব বাঙালি মুসলিম পলিটিশিয়ান ওখানে আদিবাসী শব্দ নিয়ে নেরেটিভ, মিথ্যা নেরেটিভ দাঁড় করছিল কি পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নেই, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী শব্দ নিয়ে বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা প্রবলেম সৃষ্টি করা হচ্ছে, আমি শুধু এটা বলে দেব কি আপনারা নিজেদের দেশ বাংলাদেশ কী কী ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করেছে ওইগুলো দেখেন। অনেক পলিটিশিয়ান আছেন যারা ইনকাম ট্যাক্স ভরেন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট পড়েন, ইনকাম ট্যাক্স অ্যাক্টকে কেন ট্রাইবেলদের ইন্ডিজিনিয়াস বলে ট্যাক্স দিতে হয় না ওইটা দেখেন। এরপরে যেসব মিথ্যা নেরেটিভ দাঁড় করছেন এগুলো বন্ধ করুন, কারণ এই মিথ্যা নেরেটিভ দাঁড় করলে আপনারা পার্বত্য চট্টগ্রামের মানুষগুলোকে, যেসব জাতিসত্তাগুলো অরিজিনালি ইনহ্যাবিটেন্ট যারা রয়েছে তাদেরকে বলে দিচ্ছেন কি আপনারা যদি আমাদের বিরুদ্ধে সংগ্রাম না করেন তাহলে কিছু পাবেন না। তো পার্বত্য চট্টগ্রামে যদি সেটা আদিবাসী শব্দ নিয়ে, আদিবাসীদের অধিকার নিয়ে যদি কোনো নূতন আন্দোলন হয়, সেই জন্য কিন্তু পার্বত্য চট্টগ্রামের লোকেরা দায়ী নয়। সেজন্য দায়ী হচ্ছে যে সব বাংলাদেশের জাতীয় লেভেলের, জাতীয় পর্যায়ের নেতারা আছেন যারা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে মিথ্যা নেরেটিভ দাঁড় করছেন, যারা আপনাদের পাতানো সেটলারদের কথা শুনে এই মিথ্যা দাঁড় করছেন। আপনারাই পার্বত্য চট্টগ্রামের লোকদের একটা নূতন আন্দোলনে
যেতে বলছেন। আমি শুধু বলবো সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে হিসাবে বাংলাদেশের, নেপাল এবং ফিলিপিন্স যে ইন্ডিজিনিয়াস পিপলস রাইটস অ্যাক্ট এনেছে ওখান থেকে শিখে পার্বত্য চট্টগ্রামের যেসব আদিবাসী রয়েছে ওদের যে স্বকীয় অস্তিত্ব রয়েছে, আত্মনিয়ন্ত্রণাধিকার অধিকার রয়েছে, সেগুলো স্বীকার করে সংবিধানের যেসব আলোচনা চলছে সাংবিধানিক প্রক্রিয়ায় আপনারা যদি ইনক্লুড করেন তাহলে সমস্যার হয়তো সমাধান হতে পারে। কিন্তু যদি একেবারে ঠেলে দেওয়া হয় কি আপনারা আদিবাসীই নয়, সেটা বাংলাদেশ আইনে লেখা থাকা সত্ত্বেও, তাহলে তো পার্বত্য চট্টগ্রামে যত সব পাহাড়ি আদিবাসী রয়েছে তাদের কোনো উপায় থাকবে না। এবং এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিকবিদরা আর সেটলাররা মানে শুরু করছে। এই জন্য পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসীরা দায়ী নয়। এই বলে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।